আগামী সোমবার তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ এবং একটা ভয়ের বিষয় অনেকের হয়ে উঠেছে, সেই বিষয়টির পরীক্ষা। তো সাবজেক্ট এক্সপার্ট যিনি রয়েছেন তার কথা শুনলে কিন্তু ভয় তোমাদের অনেকটাই কেটে যাবে বলে আমার মনে হয়। আমার দৃঢ় বিশ্বাস তিনি যেভাবে তোমাদের গাইড করবেন সেটা তুমি শুনবে। ইতিহাসে 100-100 মানে এই ক্ষেত্রে 90-90 লিখিত পরীক্ষায় পাওয়া যায় কি না সে বিষয়টা বলবেন। হলের ভিতর টাইম ম্যানেজমেন্ট, লেখার পদ্ধতি, অর্থাৎ 2-এ কতটা লিখতে হয়, 4-এ কী লিখতে হয়, 8-এ কী লিখতে হয়, এই বিষয়গুলো ছোট্ট করে বলছেন। বাকি সাজেশনের অংশটা আমি ডিসকাস করে দেব স্যারের পারমিশন নিয়েই। তো প্রথম তিনি বলবেন যে 90-90 পাওয়া যায় কিনা, এটা দিয়ে স্টার্ট হোক, তোমাদের মঙ্গল হোক। এটা কমপ্লিট শোনো, আশা করি অনেক অনেক উপকৃত হবে। তো আমরা ফাল্গুনীবাবুর কাছ থেকে বাকি অংশটা শুনব। হ্যাঁ, স্যার যেটি বলছিলেন আর কি, যে 90-90 পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, কিন্তু কিছু শর্ত তোমাদের মেনে পরীক্ষা দিতে হবে। সর্বপ্রথম যে সম্পূর্ণভাবে বইটি পড়েছ তার পক্ষে 90 পাওয়া একান্তই উচিত। এরপর আমি যে নম্বর এবং সময় সেই বিভাজনটা সম্পর্কে তোমাদের অবগত করছি। এমসিকিউ 20 নম্বর, তার জন্য 10 মিনিট টাইম, এই টাইমের মধ্যে করতে হবে। হয়তো তোমরা বলবে যে স্যার কীভাবে করব, কিন্তু তোমরা যে কোয়েশ্চেনটা পাওয়ার পরে যে 15 মিনিট সময় পাচ্ছ, সেখানেই তোমাকে উত্তরটা করে রাখতে হবে। শুধু লেখার সময়টুকু, 20টা কোয়েশ্চেন লিখতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এরপরে এসএকিউ পূর্ণ বাক্যে উত্তর করতে হবে 4টি। সত্য মিথ্যা বা ভুল ঠিক যেটা লেখা থাকবে কোয়েশ্চেনে সেটাই করবে। যদি ঠিক ভুল থাকে ঠিক ভুল, সত্য মিথ্যা থাকলে সত্য মিথ্যা। হয়তো ঠিক ভুল আছে, তুমি সত্য মিথ্যা লিখছো, লেখা ঠিক নয়, নম্বর কাটা যাবে। এরপরে মিলানো, স্তম্ভ মিলানো, উভয় দিকটাই লিখতে হয়। আর ব্যাখ্যা বিবৃতি এগুলো কিছু লিখতে হবে না, দাগ নম্বর, ব্যাখ্যা 2, ব্যাখ্যা 3, ব্যাখ্যা যা হবে সেটাই। আর ম্যাপ পয়েন্টিং দাগ নম্বর দেবে, 2-4 1, 2-4 2, 2-4 3, 2-4 4। সম্ভব হলে শুধুমাত্র নামটা লিখবে, হয়তো মিরাট, সাঁওতাল বিদ্রোহ এলাকা, এইটুকু। আর কোয়েশ্চেনের দাগ নম্বরটি অবশ্যই পয়েন্ট করে দাগ নম্বরটি দেবে। তাহলে এই গেল 36 নম্বর। 36 নম্বরের জন্য টাইম কিন্তু 20 মিনিট থেকে 25 মিনিট, বাকি 35 মিনিট 2 নম্বরের প্রশ্নের জন্য। 11টির থেকে 13টি প্রশ্নের উত্তর দেবে তোমরা সবাই, যদি সম্ভব হয়। এবার 2 নম্বরের প্রশ্ন আমি কিভাবে লিখব না, 2 নম্বরের প্রশ্ন, যদি কে কবে প্রতিষ্ঠা করেন, তাহলে 2টি লাইনে উত্তর করতে হবে। যেমন জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন, তাহলে জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন 1 লাইন, কবে প্রতিষ্ঠা করেন আর 1 লাইন। দ্বিতীয় লাইন সম্পূর্ণভাবে লাইনটা পূর্ণচ্ছেদ দিয়ে নিচে এসে তারপরে উত্তর করতে হবে যে জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। 2-এর 2 পাবে। এরপরে যদি ওই কোয়েশ্চেনটা না থাকে জমিদার সভার উদ্দেশ্য বা ভারত সভার উদ্দেশ্য, সেখানে 2টি থেকে 3টি লাইন শুধুমাত্র। জমিদার সভার উদ্দেশ্য 1838 খ্রিস্টাব্দে, এইভাবে উত্তর লিখবে যে 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল, তার উদ্দেশ্যগুলি হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। প্রত্যেকটি ক্ষেত্রে যেমন যেরকম প্রশ্নই আসুক না কেন, যে শুধু উত্তরে কেউ সরাসরি উত্তর লিখো না। প্রতিষ্ঠা হয়েছিল না চাইলেও যদি মনে থাকে তাহলে লিখবে, আর যদি না জানো তাহলে লিখো না, সরাসরি উত্তরে যাবে। তাহলে এইভাবে 2 নম্বরের উত্তরগুলি সাজিয়ে নেবে এবং শেষ করবে। 13টি প্রশ্নের উত্তর করবেই অবশ্যই। এরপরে আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরের 6টি করতে, প্রতি বিভাগ থেকে 1টি করে মোট 6টি প্রশ্ন। ক, খ, গ, ঘ যদি থাকে
যদি ভাবো যে আমার প্রথমেই 6টা হয়ে গেছে, শেষেরটা করবো না, কিন্তু 4 নম্বর তোমার বাদ চলে গেল, 6টা প্রশ্ন করেও কিন্তু তুমি 6 × 4 = 24 পাবে না, 20 পাবে। কারণ প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট 6টি প্রশ্ন, তার জন্য সময় পুরো 1.5 ঘন্টা, 15 মিনিট করে সময় এক একটি কোয়েশ্চেনের উত্তর করার জন্য। তাহলে তোমার যেগুলি প্রথমে ভালো হয়েছে মুখস্থ সেগুলি আগে লেখো, মাঝে দাও, শেষে আবার ভালো প্রশ্নের উত্তর লেখো। এবং ভূমিকা উপসংহার বাদ দিয়ে 4টি পয়েন্ট দিবে, 4 পাবে। ভারত সভার কার্যাবলী কি কি কাজ করেছিল, যদি কোয়েশ্চেনে থাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি কি কাজ করেছিল? ICS পরীক্ষার বয়স, অস্ত্র আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সংবাদপত্র আইন, ইলবার্ট বিলের সপক্ষে আন্দোলন এবং অন্যান্য আন্দোলন। লিখে দাও, শেষ করো, উপসংহারের প্রয়োজন নেই। এরকম প্রশ্ন থাকলে যদি এরপর বলে বর্তমান ভারত জাতীয়তাবোধের ক্ষেত্রে কি ধরনের জাগ্রত করেছিল, সেখানে 4টি পয়েন্ট ভূমিকা দিয়ে বেরিয়ে চলে আসো, উপসংহার নিজের থেকে লিখবে সবসময়। নম্বর ফুল 4 নম্বর পাবে, 4টা পয়েন্ট যদি ঠিকঠাক পয়েন্ট হয়ে যায় 4 এর 4 পাবে, কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেকটা পয়েন্টে 5 লাইন করে লেখার চেষ্টা করবে অবশ্যই। এরপরে 8 নম্বর, 8 নম্বরের প্রশ্ন আধ ঘন্টা, মিনিমাম 30 মিনিট সময় পাবে, কিন্তু সেটা 25 মিনিটের মধ্যে লিখবে, 5 মিনিট সম্পূর্ণ উত্তরপত্রটা রিভাইজ করবে। এইভাবে বেরিয়ে এসে লিখে দেখো, খুব ভালো নম্বর পাবে। 90-এর মধ্যে 85, 87, 88, 89 পর্যন্ত আমার হাতে নম্বর পেয়েছে, 89 পর্যন্ত পেয়েছে। সেখানে 90 একটা শর্ট ভুল, আমি কি করে দেবো 90, নাহলে 90 দেওয়ার মতনই খাতা। বিশেষ করে 2, 3, 5 এবং 8 এই 4টি চ্যাপ্টার খুব ভালোভাবে দেখো, কমন পেয়ে যাবে। তাহলে সাবজেক্ট এক্সপার্টের কথাগুলো মন দিয়ে শুনলে পরীক্ষার হলে নিশ্চয়ই অ্যাপ্লাই হবে, রেজাল্ট ভালো হবে। শেষ যেটুকু সময় তুমি পাচ্ছ কি কি দেখবে? প্রথম অধ্যায়, আমি অধ্যায় ভিত্তিক আসছি। সাময়িক পত্র, সংবাদপত্রের মধ্যে পার্থক্য দেখবে, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব, স্মৃতিকথা বা ইতিহাসে উপাদান রূপে স্মৃতিকথার গুরুত্ব, নিম্নবর্গের ইতিহাস চর্চা, এগুলো এখন দেখবে। আগে তো সব বই পড়েছে, এর বাইরে কি প্রশ্ন নেই, কিন্তু যেহেতু হাতের সময় কম আমি সেহেতু অল্প কিছু প্রশ্ন বলছি। তোমার সাজেশন দেখেছ। 4 নম্বরের জায়গায় যে সোমপ্রকাশ পত্রিকা তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবোধ উন্মেষে তার কি ভূমিকা ছিল, কিভাবে লিখতে হয়, আগেকার ভিডিওতে একদম নোটস দেওয়া রয়েছে। বিপিনচন্দ্র পালের 70 বছর বয়সের গুরুত্বটা দেখে নিচ্ছ। চলে এলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে 3 আইন, সমাজ সংস্কারে ইয়ং বেঙ্গল তাদের ভূমিকা কি ছিল, বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল, জনশিক্ষা কমিটি, লালন ফকির, এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। নেক্সট 4 নম্বরের জন্য হুতুম পেচার নকশা সমকালীন বাংলার সমাজ সংস্কৃতির কী চিত্র তুলে ধরেছিল। আচ্ছা, উডের নির্দেশনামা শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, হয়তো এই প্রশ্নটাও আসতে পারে। তো প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, এটা ভালো করে দেখবে, কারণ এটা আটও আসতে পারে, মানে ওইটা একটা লেজুর প্রশ্ন দিয়ে। মেকলেকে কি পাশ্চাত্য শিক্ষার জনক বলা যায়, অর্থাৎ মেকলে মিনিট থেকে যে বিষয়টা উঠে আসছে সেখানে এই একটা অংশ। এখান থেকে 8 মার্কসের ডিরোজিওর নব্যব্যঙ্গ আন্দোলন, এই বিষয়টা বাংলার নবজাগরণ এবং এর প্রকৃতি আর সীমাবদ্ধতা, উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। আরেকটা প্রশ্ন দেখবে, সেটা হচ্ছে কি 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কী ছিল। নেক্সট আমরা চলে আসি প্রতিরোধ বিদ্রোহ, তৃতীয় অধ্যায়। এখানে 2 নম্বরের জন্য খুদকাটি প্রথা, তারপর রানী শিরোমণি স্মরণীয় কেন, উলগুলান কি, বিদ্রোহ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে সংজ্ঞা 3টির, এই নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়, এটা দেখছো। 4 মার্কসের জন্য সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল 1855 খ্রিস্টাব্দে। এরপরে 8 মার্কসের সাঁওতাল বিদ্রোহ আসতে পারে কারণ ফলাফল নিয়ে, আর নীল বিদ্রোহের প্রকৃতি কারণ বিশ্লেষণ। তো এগুলো করছো। আমরা চলে আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে
ইলবার্ট বিল, ভারত সভা এবং 1857 সালের যে বিদ্রোহ তাতে প্রত্যক্ষ কারণ কি ছিল। তারপরে 4 মার্কসে দেখছো ভারতের জাতীয়তাবাদের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল, আর 8-এর জন্য রেখা এবং লেখায় জাতীয়তাবোধের উন্মেষ, অর্থাৎ এখানে বর্তমান ভারত, গোরা, আনন্দমঠ আসছে, ছবি আসছে অর্থাৎ ভারত মাতার ছবিটা আসছে। এটা 5ম অধ্যায়ে তুমি দেখছো, যেটা লাস্ট দেখতে হবে আর কি, যে বসু বিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, এটা তোমাদের 4ও আসতে পারে। যখন বড় হিসাবে শ্রীনিকেতন, এটা 4, 8 সবই দেখতে হচ্ছে। এরপরে বাংলা মানে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা, তারপর বাংলার কারিগরি শিক্ষায় বিটিআই এর ভূমিকা, এটা দেখছো। এরপরে আমরা চলে আসছি 8-এ, ওই প্রশ্নগুলোই যে উপনিবেশিক বাংলায় বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করে। এক্ষেত্রে আইএসসিএস, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ, বিটিআই সবগুলোর ভূমিকা কিন্তু কম কম করে লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, শান্তিনিকেতন ভাবনা, এটা তোমাকে 8-এও দেখতে হবে, 4-এও দেখতে হবে, 2-এও দেখতে হবে। চলে এলাম 6ষ্ঠ অধ্যায়ে, মাদারি পাসি, মোপালা বিদ্রোহ, আল্লুরি সীতারাম রাজু, তেভাগা আন্দোলন, সাধারণ কৃষক সভা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, তিনকাঠিয়া প্রথা, চম্পারণ সত্যাগ্রহ। 4 নম্বরের এখানে দেখছো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, বারদৌলি সত্যাগ্রহ, আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ কেন কম ছিল, এটা। 8-এ দেখছো বঙ্গভঙ্গ এবং আইন অমান্য পর্বে কৃষকদের ভূমিকা, এটা মূল প্রশ্ন। তাছাড়া ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, এটা লেজুর প্রশ্ন 3-এ আসতে পারে। 7ম অধ্যায়ে রশিদ আলী দিবস, মাতঙ্গিনী হাজরা, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, ভাইকম সত্যাগ্রহ, প্রীতিলতা ওয়েদার, মাস্টারদা সূর্য সেন, যেটা 2-এ। 4-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দলিত বিষয়ে গান্ধী এবং আম্বেদকর বিতর্ক, আর আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা কেমন ছিল। 8-এর জন্য সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 8-এর যে কতগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে তার মধ্যে এটি অন্যতম। শেষ অধ্যায়ে দেখবে দর কমিশন, লাইন অফ কন্ট্রোল, দেশীয় রাজ্য বলতে কি বোঝো, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়, আর 4 নম্বরের জন্য বিশেষ করে হায়দ্রাবাদ রাজ্যটি ভারতে কিভাবে অন্তর্ভুক্ত হয়, তারপর দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্তির জন্য ভারত সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন, এইগুলো অন্তত দেখবে। তো আশা করি আগের সাজেশন, মডেল প্রশ্নপত্র, শর্ট প্রশ্নের ভিডিও যদি সবগুলো দেখে থাকো তাহলে আশা করি তোমাদের 90 কেউ আটকাতে পারবে না। একটু মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো শুনে পরীক্ষার হলে পরীক্ষা দাও। সবাই পরীক্ষা কেমন হয়েছে সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবে। সকলের মঙ্গল হোক এই বলেই শেষ করছি।